বলতো যে ক্লাস শুরু হয়েছে, তোমরা সবাই ক্লাসে জয়েন করো আবার। ওকে, মানে মেইন সমস্যাটা হচ্ছে হঠাৎ করে ওয়াইফাই চলে গেছে। হ্যাঁ, হঠাৎ করে ওয়াইফাই চলে যাওয়ার কারণে ক্লাসটা অফ হয়ে গেছে। তো তোমরা যারা জয়েন করছো তারা একটু লিঙ্কটা গ্রুপে দিয়ে দাও, ঠিক আছে? গ্রুপে দিয়ে বলো যে ক্লাস শুরু হয়েছে, জয়েন করতে বলো, দ্রুত জয়েন করতে বলো, ঠিক আছে? আর কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে জানাও তো, কোনো প্রবলেম আছে কিনা, বোর্ড ঝাপসা আছে কিনা বা বোর্ড ঘোলা আছে কিনা। বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তোমরা? তোরা তো নেটের খুব সমস্যা। ওকে, সমস্যা নাই। শোনো, ক্লাস আমি হচ্ছে তোমার এই যে ভিডিওগুলো না, এই ভিডিওগুলো আমি হচ্ছে একটা জায়গাতে আপলোড করে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? সবগুলো ক্লাসের লিঙ্ক আবার একত্রে দিয়ে দেবো, সমস্যা নাই, ঠিক আছে? আমরা পড়াশোনা শুরু করি। দেখো, তো আমাদের নির্দেশক সম্পর্কে জানতে হবে। কি বললাম? আমাদের নির্দেশক সম্পর্কে জানতে হবে। এখন কথা হচ্ছে, আমি আবার রিপিট করতেছি একদম প্রথম থেকে, নির্দেশক আমরা কখন ব্যবহার করি? যখন একটা বিক্রিয়া শেষ হয়ে যায়, তখন ওই বিক্রিয়াটা শেষ হয়েছে কিনা এইটা বোঝার জন্য আমরা নির্দেশক ইউজ করি। ধরো যে আমার অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করতেছে, ফর এক্সাম্পল আমার HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে। তো বিক্রিয়া করলে উৎপন্ন হবে কি? সোডিয়াম ক্লোরাইড এবং H2O। তো এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা শেষ হয়েছে কিনা, এই শেষ হওয়াটা বোঝার জন্য আমরা এখানে কি করি? পাত্রের ভিতরে নির্দেশক ব্যবহার করি। যখন বিক্রিয়াটা শেষ হয় তখন নির্দেশক তার কি করে? কালার চেঞ্জ করে। এরকম নির্দেশক আছে কি? ফেনফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, থাইমল ব্লু, ব্রোমোথাইমল ব্লু, এরকম অনেকগুলো আছে, ঠিক আছে? এখন এখান থেকে প্রশ্ন আসে কি, যে ফেনফথ্যালিন অম্লীয় মাধ্যমে কোন বর্ণ দেখায়, ফেনফথ্যালিন ক্ষারীয় মাধ্যমে কোন বর্ণ দেখায়, মিথাইল অরেঞ্জ ক্ষারীয় মাধ্যমে কোন বর্ণ দেখায়, মিথাইল রেড ক্ষারীয় মাধ্যমে কোন বর্ণ দেখায়, এরকম টাইপের কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? এরকম টাইপের প্রশ্ন আসে। সো আমরা সেগুলো একটু সলভ করার চেষ্টা করবো এবং খুব সহজে কীভাবে মনে রাখবো সেগুলো একটু বোঝার চেষ্টা করি। ওকে, আচ্ছা, তো দেখো এই নির্দেশকের কালারগুলো, জাস্ট নির্দেশকের কালার, তাহলে লেখো আইটেম 01 নির্দেশকের বর্ণ, ওকে? আচ্ছা, তো প্রথমে মনে রাখবা একটা কথা, মনে রাখবা জাস্ট মিলা হক, খেয়াল করো কি মনে রাখবা? মিলা হক, ওকে? এই ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা সেটা আগে একটু বলো তো আমাকে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা? ওয়াইফাই তো আসছে। একটু দ্রুত কেউ কম বলো তো, ক্লিয়ার আছে কিনা বোর্ড? তুই একটু লাইভে ঢুকে দেখতো ক্লিয়ার আছে কিনা। ও, তুই তো গ্রুপেই নাই। এই ক্লিয়ার আছে? আচ্ছা, দেখো একটু নেটের প্রবলেমের কারণে এরকম হচ্ছে। দেখো, খেয়াল করো, তো নির্দেশকের বর্ণ মনে রাখার জন্য আমরা কি মনে রাখবো? মিলা হক, জাস্ট এভাবে মনে রাখবো, মিলা হক। এখন এই মতে কি হয়? এই মতে মিথাইল অরেঞ্জ, মতে কি? মতে হচ্ছে মিথাইল অরেঞ্জ, ওকে? ভালো করে খেয়াল করো। আচ্ছা, আরেকটা হয় মতে হচ্ছে মিথাইল রেড। আরেকটা কথা মনে রাখবা, মিথাইল থাইল না, তাহলে থাইমল ব্লু। তাহলে টোটাল আমরা এই ম দিয়ে কয়টা নির্দেশকের নাম মনে রাখবো? 3টা নির্দেশকের নাম মনে রাখবো। কি কি? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড আর থাইমল ব্লু। খেয়াল করো ভালো করে, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড আর থাইমল ব্লু। এখন মনে রাখবা যে এই যে ল আছে না, এই লটা হচ্ছে অ্যাসিডের জন্য। এই লটা কার জন্য? ভালো করে খেয়াল করো কিন্তু, হ্যাঁ, মনোযোগটা এদিকে দাও। এই লটা হচ্ছে অ্যাসিডের জন্য, আর এই হটা হচ্ছে তোমার
ক্ষারের জন্য বেজ, আর এই কটা হচ্ছে নিরপেক্ষ, ঠিক আছে, নিরপেক্ষ, যাকে আমরা ইংরেজিতে সিম্পলি বলতে পারি কমন, কমন, ঠিক আছে। তাহলে মনে রাখবা মিলাহক এ বি সি, মিলাহক এ বি সি। তাহলে এ ফর অ্যাসিড, বি ফর বেজ বা ক্ষার, আর সি ফর হচ্ছে কমন, ঠিক আছে, সি ফর কমন বা নিরপেক্ষ, ঠিক আছে, কমন বা নিরপেক্ষ, ঠিক আছে। তো খেয়াল করো এই ল দিয়ে কোন কালার হয়, লাল। তাহলে এই যে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, থাইমল ব্লু, এগুলো সব অ্যাসিড মাধ্যমে কোন বর্ণ দেখাবে, লাল বর্ণ দেখাবে। হ দিয়ে কোন বর্ণ হয়, হলুদ, হ দিয়ে কি হয়, হলুদ। তাহলে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, থাইমল ব্লু এগুলা তোমার ক্ষারীয় মাধ্যমে কোন বর্ণ দেখায়, হলুদ বর্ণ দেখায়। সি, সিতে কি আছে, ক আছে, ক মানে কি, ক দিয়ে কোন বর্ণ হয়, কমলা। তাহলে এগুলা নিরপেক্ষ মাধ্যমে কোন বর্ণ দেখাবে, কমলা বর্ণ দেখাবে। খেয়াল করো, ভালো করে খেয়াল করো। তাহলে আমরা জাস্ট মনে রাখলাম কি, মিলাহক মনে রাখলাম। তাহলে মতে হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, থাইমল ব্লু, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, থাইমল ব্লু। অ্যাসিড মাধ্যমে কোন বর্ণ দেখাবে, লাল, ক্ষারীয় মাধ্যমে হলুদ, আর নিরপেক্ষ মাধ্যমে কোন বর্ণ দেখাবে, এরা কমলা বর্ণ দেখাবে। এখন যদি প্রশ্নে আসে যে মিথাইল অরেঞ্জ ক্ষারীয় মাধ্যমে কোন বর্ণ দেখায়, অ্যান্সার কি, ক্ষারীয় মাধ্যম হলুদ। মিথাইল অরেঞ্জ অম্লীয় মাধ্যমে কোন বর্ণ দেখায়, লাল, ক্লিয়ার। থাইমল ব্লু ক্ষারীয় মাধ্যমে কোন বর্ণ, হলুদ। মিথাইল রেড ক্ষারীয় মাধ্যমে কোন বর্ণ, হলুদ। মিথাইল রেড অ্যাসিড মাধ্যমে কোন বর্ণ, লাল। বুঝা গেছে, বুঝা গেছে। বুঝা গেছে। ওকে, এবার খেয়াল করো এছাড়া আর কি কি আছে, এছাড়া আর তোমার কি কি আছে, এছাড়া আছে তোমার ক্রিসল রেড, কি আছে, ক্রিসল রেড, ফেনল রেড, আরেকটা হচ্ছে তোমার ব্রোমোথাইমল ব্লু, ব্রোমোথাইমল ব্লু। খেয়াল করো, তো এইগুলো মনে রাখলে পরে এইগুলো কিন্তু আর মনে রাখার দরকার নাই, ঠিক আছে, এগুলো মনে রাখতে পারলে এগুলো মনে রাখার দরকার নাই। তাহলে দেখো ক্রিসল রেড, ফেনল রেড আর ব্রোমোথাইমল ব্লু। এখন এদের কালারটা কিভাবে মনে রাখবা, এদের কালারটা এভাবে মনে রাখবা, ক্রস, এদের কালারটা এভাবে মনে রাখবা, ক্রস। তাহলে কি হচ্ছে দেখো তো, ক্রস মানে কি, যে এই হলুদটা আসবে এবার এখানে, অর্থাৎ খেয়াল করো, অর্থাৎ ক্রিসল রেড, ফেনল রেড, ব্রোমোথাইমল ব্লু এগুলো অ্যাসিডীয় মাধ্যমে দেখাবে কোন বর্ণ, হলুদ বর্ণ। আর ক্রিসল রেড, ফেনল রেড, ব্রোমোথাইমল ব্লু এগুলা ক্ষারীয় মাধ্যমে দেখাবে কোন বর্ণ, লাল বর্ণ। বুঝা গেছে। এটা না তো, এটা না, এটা না, আসে না কেন, ওকে। ওকে, যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এই আচ্ছা, এখন এখান থেকে পিএইচ রেঞ্জ, এই যে দেখো মিথাইল অরেঞ্জের পিএইচ রেঞ্জটা পড়বা, মিথাইল অরেঞ্জের পিএইচ রেঞ্জ, মিথাইল রেডের পিএইচ রেঞ্জ, আর আরেকটা হচ্ছে ফেনলফথ্যালিন, ফেনলফথ্যালিন। এই যে ফেনলফথ্যালিন এইটা একটু তোমরা আলাদাভাবে মনে রাখবা, এইটা একটু ব্যতিক্রম, এটা আলাদাভাবে মনে রাখবা, ফেনলফথ্যালিন, ঠিক আছে। এটা তোমার হচ্ছে গিয়ে অ্যাসিডীয় মাধ্যমে হচ্ছে বর্ণহীন, অ্যাসিডীয় মাধ্যমে কেমন, বর্ণহীন। ফেনলফথ্যালিন অ্যাসিড মাধ্যমে বর্ণহীন, ফেনলফথ্যালিন অ্যাসিড মাধ্যমে কেমন, বর্ণহীন। ওকে, আচ্ছা, আর ক্ষার মাধ্যমে কেমন, ক্ষার মাধ্যমে এটা গোলাপি কালার দেয়, গোলাপি পাইলেই সেটা কি হবে, ক্ষার মাধ্যমে বর্ণ দেবে, কে দেবে, ফেনলফথ্যালিন, মানে গোলাপি পাইলেই বুঝবা সেটা কি, ফেনলফথ্যালিন। ওকে, আচ্ছা, তো যে যেভাবে মনে রাখতে পারো, আশা করি তোমরা অনেকেই এটা ট্রিক শিখছো, তারপরও আমি আমার মতো করে দেখাই দিলাম। আর পিএইচ রেঞ্জ, ওগুলো এগুলো আটকাই দে। ওকে, বুঝাইতে পারছি, বুঝাইতে পারছি তোমাদের। বুঝাতে পারছি।
একটু লেট করে ফেলছি না? আচ্ছা লেট করলে সমস্যা নাই, ঠিক আছে, পরে এটা দেখে নিও। আচ্ছা আচ্ছা, লালচে বেগুনি আর গোলাপি সেম না? লালচে বেগুনি আর গোলাপি সেম না, বাট এটা গোলাপি বর্ণ দেয়, আমি ইয়াতে দেখছি, তোমার হচ্ছে হাজারিতে দেওয়া আছে, তারপর একটু দেখে নিও যতটুকু জানি। আচ্ছা, তো এবার এই নির্দেশক গেল, হ্যাঁ নির্দেশক গেল। এবার নির্দেশক থেকে আরও কিছু প্রশ্ন আসে, সেটা হচ্ছে তোমার দেখো এই যে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, আমি একবারে মিথাইল লিখলাম, শুধুমাত্র মিথাইল লিখলাম, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এদের পিএইচ রেঞ্জ একজনের হচ্ছে 3.1 থেকে 4.4, আর একজনের হচ্ছে তোমার 4.2 থেকে 6.4, এরকম, ঠিক আছে, এরকম একটা পিএইচ রেঞ্জ, ঠিক আছে, অ্যাকুরেট হয় না যদিও, তারপরও খেয়াল করো যে মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেডের পিএইচ রেঞ্জটা কত, 3.1 থেকে 4.4 এবং 4.2 থেকে 6.4। এখন এই পিএইচটা কি অ্যাসিডের না? হ্যাঁ, এই পিএইচটা কিন্তু অ্যাসিডের। তাহলে মনে রাখবা যে মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড অ্যাসিড মাধ্যমে কালার চেঞ্জ করে। কোন মাধ্যমে? অ্যাসিড মাধ্যমে কালার চেঞ্জ করে। এখন খেয়াল করো যে আমার কাছে আছে মনে করো তীব্র অ্যাসিড, আমার কাছে কি আছে? তীব্র অ্যাসিড, এবং তার সঙ্গে যুক্ত করলাম আমরা দুর্বল ক্ষার। তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষার যুক্ত করলাম, তাহলে যে দ্রবণটা আসবে, কথাটা বুঝো কিন্তু, তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষার যুক্ত করলাম, তাহলে যে দ্রবণটা আসবে সেই দ্রবণটা কেমন হবে? সেই দ্রবণটা নিশ্চয়ই অ্যাসিডিক হবে। দ্রবণটা কেমন হবে? অ্যাসিডিক হবে। কিভাবে বুঝলাম জিনিসটা? দেখো, জিনিসটা হচ্ছে অ্যাসিডের তীব্রতা বেশি, অ্যাসিডের তীব্রতা বেশি, আর ক্ষারের তীব্রতা কিন্তু কম। অ্যাসিডের তীব্রতা বেশি, ক্ষারের তীব্রতা কম। তাহলে এই দুজনকে মিলাইলে আমাদের বর্ণটা কেমন হবে? নিশ্চয়ই অ্যাসিডিক হবে, ঠিক আছে, নিশ্চয়ই কি হবে? অ্যাসিডিক হবে। ওকে, আচ্ছা, তো দেখো, তো আমরা যখন তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষার যুক্ত করব বা বিক্রিয়া ঘটাবো, তখন আমাদের নির্দেশক হিসেবে ব্যবহার করতে হবে কাকে? মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেডকে। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, এবার মনে করো যে আমার কাছে আছে দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষার আছে। কি আছে? দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষার আছে আমার কাছে। কি আছে? দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষার। তো এই ক্ষেত্রে খেয়াল করো, কিন্তু এই ক্ষেত্রে হবে কি, যে আমার যে মিশ্রণটা উৎপন্ন হবে সেটা কিন্তু ক্ষারীয় হবে। সেটা কি হবে? ক্ষারীয় হবে। কেন ক্ষারীয় হবে? কারণ এখানে ক্ষারের শক্তিটা কি? বেশি, এখানে ক্ষারের শক্তিটা বেশি। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করব ফেনলফথ্যালিন। ওকে, কেন ফেনলফথ্যালিন ইউজ করব? কারণ ফেনলফথ্যালিনের পিএইচ রেঞ্জ 8 থেকে 10, ঠিক আছে, কোথাও কোথাও লেখা আছে 8.2 থেকে 10, আর কোথাও কোথাও লেখা আছে 8 থেকে 10। তো 8 থেকে 10 এটা মানেটা কি? এটা মানেটা কিন্তু একটা ক্ষারীয় রেঞ্জ, এটা কিন্তু ক্ষারের রেঞ্জ। কারণ ক্ষারের পিএইচ রেঞ্জ কত? 7 থেকে 14 না? ক্ষারের পিএইচ রেঞ্জ হচ্ছে 7 থেকে 14। ক্ষারের পিএইচ রেঞ্জ 7 থেকে 14। তো ফেনলফথ্যালিনের পিএইচ রেঞ্জ কত? পিএইচ রেঞ্জ হচ্ছে তোমার 8 থেকে 10 বা 8.2 থেকে 10, ঠিক আছে। আচ্ছা, তো যখন আমাদের দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষার থাকবে, তখন মিশ্রণের বর্ণটা মিশ্রণটা কেমন হবে? ক্ষারীয় হবে, এবং তখন আমাদের কি ইউজ করতে হবে? ফেনলফথ্যালিন ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, এবার তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, খেয়াল করো, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার যদি যুক্ত করি, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার যুক্ত করলে যে কোনো নির্দেশক, আমরা যে কোনো নির্দেশক ব্যবহার করব, ঠিক আছে, যে কোনো নির্দেশক। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার যুক্ত করলে আমরা কি করব? যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারবো, অর্থাৎ ফেনলফথ্যালিন, তারপর হচ্ছে তোমার মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, যেটা ইউজ করি না কেন সেটাই কাজ করবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো এখন এখান থেকে প্রশ্নটা কেমনভাবে আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে এভাবে, যে সোডিয়াম হাইড্রোক্সাইড ও HCl এর বিক্রিয়াতে, সোডিয়াম হাইড্রোক্সাইড ও HCl এর বিক্রিয়াতে কোন নির্দেশকটি ব্যবহার করবে? অপশন এ মিথাইল অরেঞ্জ, অপশন বি মিথাইল রেড, অপশন সি ফেনলফথ্যালিন, অপশন ডি সবগুলো। ঠিক আছে, আমি আবার বলতেছি, সোডিয়াম হাইড্রোক্সাইড ও HCl এর বিক্রিয়াতে কোন নির্দেশকটি ব্যবহার করবে? অপশন এ ফেনলফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, সবগুলো। তো এরা দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড কি? তীব্র ক্ষার। HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরাও কি? তীব্র অ্যাসিড। তাহলে এদের বিক্রিয়াতে আমরা কি ইউজ করব? এদের বিক্রিয়াতে আমরা কি ইউজ করব? সবগুলো ইউজ করব। কারণটা কি? যে কোনো নির্দেশকই কিন্তু এখানে কাজ করবে। ওকে, ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, এবার যদি প্রশ্ন হয় এরকম যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস CH3COOH, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস CH3COOH, এটা কি দেখো তো? তীব্র ক্ষার, আর এটা কি? দুর্বল অ্যাসিড। তীব্র ক্ষার এবং দুর্বল অ্যাসিড। তাহলে তীব্র ক্ষার এবং দুর্বল অ্যাসিডের বিক্রিয়াতে
তীব্র ক্ষার এবং দুর্বল অ্যাসিডের বিক্রিয়াতে আমরা কোনটা ইউজ করব? মিশ্রণটা কেমন হবে? ক্ষারীয় মিশ্রণ হবে, তাই না? কারণ ক্ষারটা কি তীব্র, তাহলে মিশ্রণটা কেমন হবে? ক্ষারীয়। তাহলে ক্ষারীয় মিশ্রণ হলে আমরা কোনটা ইউজ করব? ফেনলফথ্যালেন ইউজ করব, তাই না? ভেরি গুড অন্বেষা, ভেরি গুড। ওকে, তাহলে আশা করি তোমরা এই নির্দেশকটা বুঝতে পারছো। আচ্ছা, আমাকে একটু বলো তো, দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার যখন হবে তখন আমরা কোন নির্দেশক ব্যবহার করব? দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের ক্ষেত্রে আমরা কোন নির্দেশক ব্যবহার করব? বলো তো, দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের ক্ষেত্রে কোন নির্দেশক? কোনোটাই না। ইয়েস, ভেরি গুড, কোনোটাই আমরা ইউজ করব না, ঠিক আছে? নাথিং। থ্যাংক ইউ। আচ্ছা, শেষ, আমাদের নির্দেশক পড়া শেষ, ঠিক আছে? নির্দেশক পড়ে ফেললাম। স্পেশাল রিঅ্যাকশন আমরা পরে পড়বো, একটু পরে পড়বো। মনে করাই দিও যে ভাই স্পেশাল বিক্রিয়া বাদ আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি, কিন্তু অনেক আগে থেকেই বোর্ডে একটা সূত্র দেখতে পাচ্ছি, n ইকুয়াল টু, এটা হচ্ছে আইটেম 2, হ্যাঁ, আইটেম 02, n ইকুয়াল টু W/m ইকুয়াল টু V/22.4 ইকুয়াল টু X/NA ইকুয়াল PV/RT। লেখো, খাতায় লেখো। এই একটা সূত্র দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো, ঠিক আছে? সূত্রটা কি? n ইকুয়াল টু W/m, ঠিক আছে? আমি এখানে সূত্রগুলোর পরিচয় লিখে দিচ্ছি। W হচ্ছে এখানে প্রদত্ত ভর, ডাব্লুটা কি? প্রদত্ত ভর। বড় হাতের এম দ্বারা কি বোঝাচ্ছি আমি? আণবিক ভর। ওকে, ভি দ্বারা কি বোঝাচ্ছে? আয়তন বোঝাচ্ছে। এক্স দ্বারা বোঝাচ্ছে অণু সংখ্যা। এক্স দ্বারা কি বোঝাচ্ছে? অণু সংখ্যা। এন এ মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, 6.023 × 10⁻23, এতটি অণু সংখ্যা। পি দ্বারা বোঝাচ্ছে চাপ, ভি দ্বারা আয়তন, আর দ্বারা কি বোঝাচ্ছে? সার্বজনীন গ্যাস দ্রবক, টি দ্বারা কি বোঝাচ্ছে? টেম্পারেচার বা তাপমাত্রা, তাই না? কোনো কনফিউশন আছে? আই হোপ কোনো কনফিউশন নাই, ঠিক আছে? তো এই একটা সূত্র দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো, আর এন কি? এন হচ্ছে মোল সংখ্যা। এনটা কি? এন হচ্ছে মোল সংখ্যা। ওকে, তো এখন আমরা কখন এই সূত্র অ্যাপ্লাই করব, বা কোন টাইপের ম্যাথের ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করব? খাতায় একটা ম্যাথ লেখো, ঠিক আছে? কোশ্চেন, একটা ম্যাথ লেখো যে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টি অণু আছে, ঠিক আছে? কয়টি অণু আছে, এই একটা প্রশ্ন। আর ঠিক সেম ভাবে এটা একটা প্রশ্ন, ঠিক সেম ভাবে আরেকটা প্রশ্ন হচ্ছে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টি পরমাণু আছে, ঠিক আছে? এই প্রশ্ন লেখো খাতায়। ওকে, আমরা সলভ করে দেব। আচ্ছা ভাইয়া, SVL তো হবে, ঠিক আছে? আচ্ছা, কথা বুঝতে পারছো? তোমাদের SV যেটা লিখতেছো ওটা লেখা যায়, কিন্তু একটা কাহিনী আছে। ওইটা আমি একটা কারণেই লিখি নাই। যখন তোমার এখানে PV/RT ইউজ করবা, ঠিক আছে? মানে দেখো, তোমরা যেটা বলতে চাচ্ছ যে এটা ইকুয়াল SV/1000, এটাও লেখা যায়। কিন্তু দেখো, PV/RT ইকুয়াল টু SV/1000, একটা সূত্রে উভয় পাশে সেম রাশি আসতেছে, ঠিক আছে? একটা সূত্রে উভয় পাশে সেম রাশি আসতেছে, যেটা আসলে হয় না। এই সূত্র তুমি কোথাও অ্যাপ্লাই করতে পারবা না, এই জন্য আমি SV/1000টা আপাতত লিখি নাই। যদি SV/1000 লিখি তাহলে PV/RT দেওয়া যাবে না, ঠিক আছে? PV/RT দেওয়া যাবে না। এটা জেনে রাখো যে এইটা ইকুয়াল হয় না, এটা হয় না। আপাতত এটা জেনে রাখো, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমরা সমাধানে চলে যাই। দেখো, সমাধানে যদি যাই, 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড, তাহলে এখানে কি দেওয়া আছে? W। 5 গ্রাম মানে কি? W প্রদত্ত ভর। কার্বন ডাই অক্সাইড বলছে, তার মানে এর আণবিক ভর 44 গ্রাম, তার মানে এমটাও দেওয়া আছে। চাইছে কি? অণু সংখ্যা চাইছে। তাহলে W/m এবং X/NA, আমাদের এইটুকু নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছো? তাহলে W/m ইকুয়াল X/NA, এইটুকু নিয়ে কাজ করতে হবে আমাদেরকে। ওকে,
খেয়াল করো, তাহলে এখান থেকে আমরা কি বের করব, এক্স বের করব। তাহলে এক্স ইকুয়াল টু দেখো তো WNA ডিভাইডেড বাই এম। আমি জানি যে তোমরা এটা সবাই পারো, তারপর আমি কেন দেখাচ্ছি, কারণ এখন আমি হাতে ক্যালকুলেশন করা শিখাবো, কীভাবে হাতে ক্যালকুলেশন করবা। সব পুরো মনোযোগ সহকারে দেখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডাব্লু এর ভর কত, 5 গ্রাম। এনএ মানে কত, 6.023 ইন্টু 10⁻23। আর এম আণবিক ভর কত, 44। আণবিক ভর কত, 44, ঠিক আছে? আচ্ছা, এখন এটা হাতে কিভাবে দ্রুত সলভ করবা, দেখো এখানে আছে 5, এখানে আছে 44। তো 5 দিয়ে কি 44কে কাটাকাটি করা যায়? যায় না, কিন্তু যায় না। কিন্তু আমরা যদি সামান্য একটু বাড়াই, সামান্য ধরো জাস্ট এই 44টাকে আমরা কি করলাম, 45 বানাইলাম। 44টাকে সামান্য একটু বাড়াইয়া 45 বানাইলাম, মানে একটু সামান্য বাড়াইলাম। তাহলে দেখো তো কাটাকাটি করলে কত হয়, 5 নং 45, নিচে কত আসতেছে, 9 আসতেছে, নিচে আসতেছে কত, 9। তাহলে এখন খেয়াল করো যে এই 9কে দিয়ে আমি এইটুকু অংশকে ভাগ করব, এই 6.023 এইটুকু অংশকে ভাগ করব, 9 দ্বারা আমি এইটুকুকে ভাগ করব। তাহলে 6.023 এটাকে আমি 9 দ্বারা ভাগ করব। ভাগ করা কি যায়? যায় না। তাহলে একটা দশমিক দিলাম, ঠিক আছে? একটা দশমিক দিলাম। আচ্ছা, তো এবার আচ্ছা দশমিকটা উঠাই দাও, ঠিক আছে? দশমিকটা উঠাই দাও, দশমিকটা আপাতত উঠাই দাও। দেখো 9 দ্বারা আমরা এই যে 6.023 এটাকে 6023 এটাকে ভাগ করব। তাহলে দেখো তো 9 দ্বারা যদি আমি 60কে ভাগ করি কত হয়, 6 নং 54, 6 নং 54, হাতে থাকে 6 2, তাহলে 6 নং 54, আবার 6 আসে, খেয়াল করো থাকে কত এবার 8, তাই না? আর ওইখানে 3 বসে গেছে, তাহলে 9 নং 81, 9 নং কত আসতেছে, 81। বাস এই পর্যন্তই এনাফ, এই পর্যন্তই এনাফ। এবং খেয়াল করো যে আমাদের তাহলে আসতেছে কত, 669। দশমিক ছিল কোথায়, এইখানে দশমিক ছিল, দশমিকটা কোথায় ছিল, এখানে দশমিক ছিল। তাহলে দশমিক কয় ঘর পরে ছিল, 1 2 3, 3 ঘর ছিল। তাহলে আমাদের 1 2 3, তাহলে 3 ঘর সামনে কি আসবে, দশমিক আসবে, ঠিক আছে? আমি আবারও দেখাচ্ছি, খেয়াল করো, মুসলাম আমি এটাকে, হ্যাঁ আমাদের 9 দ্বারা কতকে ভাগ করব, আমরা 9 দ্বারা 6.023 কে ভাগ করব। তাহলে পয়েন্টটাকে আমি আপাতত উঠাই দিলাম, পয়েন্টটা নাই, মনে করতেছি পয়েন্ট নাই, ঠিক আছে? বা পয়েন্ট আর একটু উপরে দিলাম। তাহলে দেখো তো 6 নং 54, ওকে, থাকতেছে কত হাতে, 6 থাকতেছে, এখানে কত আছে 2, তাহলে 2 বসাই দিই, ঠিক আছে? তাহলে দেখো তো আবার কত, 6 নং 54, আচ্ছা থাকতেছে কত 8, এখানে আছে কত 3, 9 নং 81, এখানে থাকতেছে কত 2। আমাদের আর ভাগ করার দরকার নাই, কারণ আমাদের এই পর্যন্ত ভাগ করা হয়ে গেছে। এখন দশমিকটা কোথায় ছিল, এখানে ছিল না, দশমিকটা কোথায় ছিল, এখানে ছিল। কয় ঘর সামনে ছিল, 1 2 3 ঘর সামনে। তাহলে 1 2 3, 3 ঘর সামনে মানে এখানে আসবে, এই যে। তাহলে দেখো তো কত আসে, 0.669 ইন্টু 10⁻23। এখন এটাকে আমরা কি করতে পারি, দেখো তো দশমিকটা যদি আমি এখানে নিয়ে যাই, খেয়াল করো সবাই, খেয়াল করো কিন্তু, দশমিকটা যদি আমি এখানে নিয়ে যাই তাহলে আমার কত আসে, 6.69 ইন্টু 10⁻, দশমিক কি করছি আমরা, এক ঘর ডান সাইডে আগাইছি না, এক ঘর যদি ডান সাইডে আগাই তখন এই পাওয়ারটা 1 কমে যাবে। যদি 2 ঘর আগাইতাম ডান সাইডে তাহলে পাওয়ারটা কত কমতো, 2 কমতো। যদি 3 ঘর ডান সাইডে আগাইতাম তাহলে পাওয়ারটা কত কমতো, 3 কমতো। তাহলে এখানে 23 না হয়ে হবে কত, 22, এই যে, ঠিক আছে? অ্যাকচুয়াল অ্যান্সার কত, অ্যাকচুয়াল অ্যান্সার একজনে লিখছে 6.840, ঠিক আছে? 6.840 লাগছে আপেল। তো আমাদের এখানে আছে কত, 6.69 আসছে। তো এখন এই 6.69 দেখে কি আমি 6.8 ইন্টু 10⁻22 অ্যান্সার করতে পারবো না, 22 অ্যান্সার করতে পারবো না, পারবো কিন্তু। আচ্ছা, এবার অণু আর পরমাণুর ক্ষেত্রে ডিফারেন্সটাকে বুঝাই দিই। দেখো এখানে আমরা যেটা বের করছি এটা কিন্তু অনুসংখ্যা বের করছি, এটা কি বের করছি, অনুসংখ্যা বের করছি। এই এক্সটা কি ছিল, দেখো তো এক্স হচ্ছে অনুসংখ্যা, এক্সটা কি অনুসংখ্যা।
এবার আমার প্রশ্নে কিন্তু পরমাণু সংখ্যাও চাইছে, প্রশ্নে কি চাইছে, পরমাণু সংখ্যাও চাইছে। এখন পরমাণু সংখ্যাটা কিভাবে বের করব, দেখো খেয়াল করো, অনুসংখ্যার মধ্যে বের হয়ে গেলে পরমাণু সংখ্যা বের করা একদম ইজি। আর তোমাকে যদি পরমাণু সংখ্যা বের করতে বলে তাহলে আগে তুমি অনুসংখ্যাটা বের করবা, তারপরে তুমি পরমাণু সংখ্যা বের করবা। খেয়াল করো কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ এই যে কার্বন ডাই অক্সাইড, এইখানে এই কার্বন ডাই অক্সাইড গঠিত হইতে কয়টা পরমাণু লাগে, একটা কার্বন পরমাণু কি লাগে, একটা কার্বন পরমাণু আর দুইটা অক্সিজেন পরমাণু, তাই না, একটা কার্বন পরমাণু আর দুইটা অক্সিজেন পরমাণু। তাহলে দেখো তো টোটাল পরমাণু লাগতেছে কয়টা, 3টা লাগতেছে। তাহলে অনুসংখ্যা কত বের করছো, 6.69। তো অনুসংখ্যাকে তুমি যদি এইটা দ্বারা গুণ করো তাহলেই তোমার পরমাণু সংখ্যা চলে আসবে, এবং পরমাণু সংখ্যা আসবে 19 পয়েন্ট সামথিং। ঠিক আছে, কিভাবে আসবে দেখো তো, 3 ছক 18, 3 ছক কত 18, আর এখানে কি 0.5-এর চেয়ে বেশি আছে না, এখানে কি 0.5-এর চেয়ে বেশি আছে। এখন 0.5 গুণ 3 করলে কত আসে, 1.5 আসে না, 1.5 আসে। তাহলে 3 ছক 18, খেয়াল করো 3 ছক 18, তার সঙ্গে 1.5 যদি অ্যাড হয়ে যায় তাহলে তো তোমার 19 পয়েন্ট সামথিং চলে আসে, 19 পয়েন্ট সামথিং আসে না। তাহলে 3 ইন্টু এত করলে কত আসবে অ্যান্সার, 19 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻22। বুঝতে পারছো, 10⁻22। ক্লিয়ার, বুঝতে পারছো। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1.9 ইন্টু 10⁻23টি পরমাণু আছে, এতটি পরমাণু আছে। বুঝতে পারছো সবাই? জাস্ট ক্লিয়ার সবার? ওকে ঠিক আছে, যাই হোক আমরা তাহলে বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা আমরা আরো বেশ কয়েকটা ম্যাথ দেখি। ঠিক আছে, আমরা আরো সামনে বেশ কয়েকটা ম্যাথ দেখি, তাহলে আমাদের কাছে এগুলো আরো ক্লিয়ার হবে। ওকে আচ্ছা, তো কোশ্চেন হচ্ছে এরকম এবার, যে তোমার 0.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পরমাণু সংখ্যা কত, এটা নিজেরা বাসায় বসে চেষ্টা করবা। ঠিক আছে, এটা তোমাদের HW 0.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পরমাণু সংখ্যা কত, এটা তোমাদের বাসায় বসে কাজ। ঠিক আছে, এবার আরেকটা কোশ্চেনে যাই আমরা। 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন STP-তে কত? ঠিক আছে, 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন STP-তে কত? ওকে, তো খেয়াল করো এখানে আমাদের কি দেওয়া আছে, ভর দেওয়া আছে। কার্বন ডাই অক্সাইড বলছে তার মানে আণবিক ভরও বলে দেওয়া আছে, চাইছে কি আয়তন V। তাহলে আমরা কোনটুকু অংশ নিয়ে কাজ করব, আমরা নিশ্চয়ই W/m এবং V/22.4 এটা নিয়ে কাজ করব। তাহলে W/m = V/22.4। ওকে, তাহলে এখন বের করতে হবে কি V, তাহলে V = W × 22.4 ডিভাইডেড বাই কি আসবে, m আসবে। দেখো তো এটা আসে না, এটা আসে। ওকে, তো এখন খেয়াল করো তাহলে W এর ভ্যালু কত, W এর ভ্যালু হচ্ছে 2.2 × 22.4, আর m আণবিক ভর। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 না, 44। এবার দেখো ভাগটা করো, ইজি, অনেক ইজি, এটা তো একদমই ইজি। দশমিকটাকে উঠাই দাও, দশমিকটাকে উঠাই দিলে নিচে কত আসবে, একটা 10 আসবে না, নিচে কি আসবে, 10 আসবে। কিভাবে আসলো আবারও বুঝো, দশমিকটাকে উঠাই দেবা, তাহলে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে কয় ঘর আছে, 1 ঘর আছে, তাই জন্য একটা 0। ওকে, তাহলে দশমিক উঠে গেল। 22 আর 44 কাটাকাটি করলে এখানে থাকে 2, এখানে কত থাকে 2। 2 দ্বারা তুমি যদি 22.4কে ভাগ করো তাহলে আসে 11.2। তাহলে 11.2 ডিভাইডেড বাই 10 কত আসে, 1.12 লিটার। তাহলে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন STP-তে কত, 1.12 লিটার। ক্লিয়ার? যারা যারা অ্যান্সার করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে আশা করি যে এই সূত্রের ম্যাথ একদম বাচ্চাদের, ঠিক আছে, এইটা একদম বাচ্চাদের ম্যাথ, এগুলো আসলে তোমরা পারবা, এবং যে সাইন্টিফিক হিসাবটা আছে এটা একটু মুখে মুখে করার চেষ্টা করবা। তো এই জন্য তোমাকে বেশ কিছু ভ্যালু মাথায় রাখতে হবে।
বেশ কিছু ভ্যালু মাথায় রাখতে হবে। কি আমি একটু বলে দিচ্ছি, দেখো 6.023 ইন্টু 10⁻23, হ্যাঁ এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা Na। এখন এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তার মানে আসতেছে কত, Na/2। এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে কত, Na/2, এবং এটার ভাগফল হচ্ছে 3.011। ওকে, তাহলে Na/2 এর ভ্যালুটা মাথায় রাখতে হবে। 2Na অর্থাৎ এটাকে কি করতে হচ্ছে, 2 দ্বারা গুণ করতে হচ্ছে, তাহলে আসে আলটিমেটলি 12.046 ইন্টু 10⁻23। ওকে, আচ্ছা Na/4 অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। তো এটাকে 4 দ্বারা ভাগ করলে আসে 1.2 ইন্টু 10⁻23। ঠিক আছে, 4 দ্বারা ভাগ করলে আসে কত, 1.2 ইন্টু 10⁻23। আবার এই Na কে তুমি যদি 3 দ্বারা গুণ করো অর্থাৎ 3Na মানে হচ্ছে 19 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻23। ওকে, এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো দ্রুত ম্যাথ করার জন্য মাথায় রাখবা। ঠিক আছে, দ্রুত ম্যাথ করার জন্য এই ভ্যালুগুলো একটু মাথায় রাখবা। ওকে, দ্রুত ম্যাথ করার জন্য, ফর ফাস্ট ফরওয়ার্ড। দ্রুত ম্যাথ করার জন্য এগুলো মাথায় রাখবা। ক্লিয়ার, বুঝতে পারছো? এই যে এইগুলা। আর আমি হচ্ছে তোমাদেরকে কিন্তু একটা পিডিএফ পোর্টালের গ্রুপ, একটা চ্যানেলের লিঙ্ক দিছিলাম, কিন্তু ওখানে কিন্তু এই যে কেমিস্ট্রি প্লাস যে বইটা আছে ওই বইয়ের কিন্তু সব মানে যে পিডিএফ কপি অধ্যায় ভিত্তিক আকারে কিন্তু দেওয়া আছে। যদি কেউ খুঁজে না পাও আমি আবারও ওটা চ্যানেলে দিব, এই পরিমাণগত রসায়নেরই যে পিডিএফটা আছে পিডিএফটা আমি আবার দেব, সেখান থেকে তোমরা কোশ্চেন প্র্যাকটিস করবা, সেখান থেকে প্রশ্ন প্র্যাকটিস করবা। আচ্ছা, না 18 পয়েন্ট সামথিং, ও হ্যাঁ 3Na, এটা 18 পয়েন্ট সামথিং আসবে। ইয়েস, 18 পয়েন্ট সামথিং আসবে। ইয়েস, 6.023 তো ইন্টু 3, তাহলে 18.069 ইন্টু 10⁻23। ইয়েস, এটা আসবে। ঠিক আছে, এটা হচ্ছে 3Na ভ্যালু। তো কিছু কিছু ভ্যালু একটু মাথায় রাখবা। ওকে, আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের আর কি মানে তোমার যেটা লাগবে, মানে এইগুলো তোমরা সবাই পারবা। আমি অম্লমিতি ক্ষারমিতি এইটা খুব ভালো করে পড়াবো, কারণ এইটা এটা একটু ডিটেলসে টাইম নিয়ে বুঝাবো, এবং জারণ বিজারণ এটা একটু ডিটেলসে টাইম নিয়ে বুঝাবো। অম্লমিতি ক্ষারমিতি এবং জারণ বিজারণ এটা খুব ডিটেলসে টাইম নিয়ে বুঝাবো। আচ্ছা, তো আইটেম 3 তে চলে যাও, অম্লমিতি ক্ষারমিতি। আইটেম 03 অম্লমিতি ক্ষারমিতি। ওকে, আচ্ছা পিডিএফটা আবার দিব, সমস্যা নাই। ঠিক আছে, পিডিএফটা আবার দিব, চাপ নাই। আচ্ছা, তো খেয়াল করো অম্লমিতি ক্ষারমিতি মানেটা কি। দেখো, মনে করো যে আমাদের কাছে একটা পাত্র আছে, এই পাত্রে মনে করো যে আছে অ্যাসিড, এই পাত্রে কি আছে, সালফিউরিক অ্যাসিড আছে, মনে করো H2SO4। তার সঙ্গে মনে করো আমরা যুক্ত করলাম কি, সোডিয়াম হাইড্রোক্সাইড। তার সঙ্গে আমরা কি যুক্ত করলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম। এখন মনে করো যে আমাদের কাছে সালফিউরিক অ্যাসিড আছে 10 মিলিলিটার এবং তার ঘনমাত্রা 0.1 মোলার, আর আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করছি 30 মিলিলিটার। তো 30 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করার পরে এই যে তোমার দ্রবণটা আছে, এই দ্রবণটা সম্পূর্ণ প্রশমিত হয়েছে। দ্রবণটা কি হয়েছে, সম্পূর্ণ প্রশমিত হয়েছে। প্রশমিত হওয়া মানে কি, যে পাত্রে কোনো আর অ্যাসিড এবং ক্ষার অবশিষ্ট নেই। প্রশমিত হওয়া মানে কি, অ্যাসিড এবং ক্ষার সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। তাহলে এখন এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, এখান থেকে কি বের করতে বলবে তোমাকে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত এটা বের করতে হবে। ঠিক আছে, তো এই যে এই সংক্রান্ত যে হিসাব নিকাশ, এটাকেই আমরা বলবো অম্লমিতি ক্ষারমিতি। ঠিক আছে, এইটাকে আমরা কি বলবো, অম্লমিতি ক্ষারমিতি। তো এটার জন্য তুমি মনে রাখবা সূত্র একটা, যে সামেশন অফ Ne, সামেশন অফ Ne, এই সেটা লেখো অ্যাসিড ইকুয়াল
সামেশন অফ এনি, এই সাইডে লেখো বেজ। ওকে, সামেশন অফ এনি অ্যাসিড, সামেশন অফ এনি বেজ। ঠিক আছে, অ্যাসিড দ্বারা কি বোঝাচ্ছে? ক্ষার। এই অ্যাসিড দ্বারা তো অ্যাসিড বা অম্ল, আর বেজ দ্বারা বোঝাচ্ছি আমরা ক্ষার। ঠিক আছে, এন দ্বারা কি বোঝায়? এন দ্বারা বোঝায় এখানে মোল সংখ্যা। এন দ্বারা কি বোঝায়? মোল সংখ্যা। আর ই, ই দ্বারা কি বোঝায়? গত ক্লাসে বলছিলাম না তুল্য সংখ্যা অনেক কাজে লাগবে, এই সেই তুল্য সংখ্যা। ঠিক আছে, এটা অনেক অনেক কাজে লাগে। ঠিক আছে, এবার এই ম্যাথ করতে গেলে আমাদের তুল্য সংখ্যা লাগবে। ওকে, আমি একটা ম্যাথ করাইলে পরেই তোমরা ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে, বাট সামেশন অফ এনি অ্যাসিড ইকুয়াল টু সামেশন অফ এনি বেস, এই সূত্রটা লেখো। এই সূত্রটা লেখো। আমি ফার্স্ট অফ অল কয়েকটা সিম্পল ম্যাথ করাবো, তারপরে বেশ কয়েকটা অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো করাবো। তো কোশ্চেন লেখো একটা। জিরো 0.1 মোলার 10 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 100 মিলিলিটার HCl যুক্ত করা হলো। তাহলে HCl এর ঘনমাত্রা কত? HCl এর ঘনমাত্রা কত? ওকে, তাহলে 0.1 মোলার 10 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 100 মিলিলিটার HCl যুক্ত করা হলো। তাহলে HCl এর ঘনমাত্রা কত? ওকে, তো আমরা এই ম্যাথটা একটু প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। তো আমাদের সূত্র কিন্তু একটাই, এই যে এই সূত্র। প্রথম দিকে তোমার হয়তো এই সূত্র দিয়ে একটু করতে কষ্ট হইতে পারে, বাট যখন তুমি এটার সঙ্গে ইউজড হয়ে যাবে তখন এই অধ্যায়ের অনেকগুলো ম্যাথই এই একটা সূত্র দ্বারা সলভ করা যায়, একটা সূত্র দ্বারাই। এই অধ্যায়ের মোটামুটি মানে বিক্রিয়া মানে প্রশমন সংক্রান্ত যত ম্যাথ আছে, সকল ম্যাথ এই একটা সূত্র দ্বারা সলভ করা যায়। ওকে, তো দেখো তাহলে সামেশন অফ এনি ইকুয়াল টু সামেশন অফ এনি। একটা হচ্ছে অ্যাসিডের সাইড, আর একটা হচ্ছে ক্ষারের সাইড। তো দেখো তো এন দ্বারা কি বোঝাচ্ছে? মোল সংখ্যা। তো অ্যাসিডের কি কোনো মোল সংখ্যা দেওয়া আছে? দেখো তো অ্যাসিডের কোনো মোল সংখ্যা দেওয়া আছে? দেওয়া কিন্তু নাই। বাট আমরা কিন্তু এটা জানি যে এন ইকুয়াল টু SV বাই 1000। আমরা কিন্তু এটা জানি এন ইকুয়াল টু SV বাই 1000। তাহলে খেয়াল করো এই এন এর পরিবর্তে আমি SV বাই 1000 অ্যাপ্লাই করতে পারি। অনেকেই বলবা যে ভাই এটা তো V1 S1 E1 ইকুয়াল টু V2 S2 E2 দ্বারা করলে তো অনেক ইজিলি সলভ করা যায়। হ্যাঁ, আমি জানি অনেক ইজিলি সলভ করা যায়, কিন্তু এই সূত্রটা আসছে কোথা থেকে? এই সূত্রটা আসছে এখান থেকে। এই সূত্রটা আসছে কোথা থেকে? এখান থেকে আসছে। এখন এই সূত্র দ্বারা এই টাইপের ম্যাথ সলভ করা যাবে, কিন্তু যখনই এখানে একটু এক্সট্রা কোনো কিছু যুক্ত করে দেবে তখন আর তুমি এই সূত্র দিয়ে সলভ করতে পারবে না, তখন তোমাকে বাধ্য হয়ে এই সূত্র অ্যাপ্লাই করতে হবেই। ঠিক আছে, তো খেয়াল করো, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। তাহলে এই যে এন, এই এনটা এটা কিসের জন্য? অ্যাসিডের জন্য। এই মোল সংখ্যাটা কার? অ্যাসিডের মোল সংখ্যা। এটা কার মোল সংখ্যা? অ্যাসিডের মোল সংখ্যা। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখলাম? SV বাই 1000 আর E। তাহলে এটা কার? অ্যাসিডের। এবার ক্ষারেরটা লিখব। দেখো তো ক্ষারের মোল সংখ্যা কি দেওয়া আছে প্রশ্নে? কি ক্ষারের মোল সংখ্যা দেওয়া আছে? ক্ষারের মোল সংখ্যা কিন্তু প্রশ্নে দেওয়া নাই। তাহলে আমরা কি করলাম? দেখতেছি যে আমাদের এখানে ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। তাহলে এই মোল সংখ্যার পরিবর্তে আমি SV বাই 1000 আর E, এটা কার জন্য? ক্ষারের জন্য। ঠিক আছে, এবার আমরা ভ্যালুগুলো বসাবো। এবার আমরা কি করব? ভ্যালুগুলো বসাবো। খেয়াল করো, ভ্যালুগুলো যদি বসাই, দেখো তো এস, এই এসটা কিসের ঘনমাত্রা? অ্যাসিডের ঘনমাত্রা। আমাদের তো অ্যাসিডের ঘনমাত্রাটাই বের করতে হবে, তার মানে আমাদেরকে কি করতে হবে? এই এস এর ভ্যালু বের করতে হবে। আমাদেরকে কি করতে হবে? এই এস এর ভ্যালু বের করতে হবে। তাহলে ভি এর ভ্যালু কত? দেখো তো ভি এর ভ্যালু হচ্ছে 100। তাহলে বসাইলাম 100, নিচে আছে কত? 1000 ইন্টু ই দ্বারা কি বোঝাচ্ছে? তুল্য সংখ্যা। এই HCl এর তুল্য সংখ্যা কত? 1। তাহলে বসাই 1 ইকুয়াল, খেয়াল করো এস, এই এসটা কি? ক্ষারের ঘনমাত্রা। ক্ষারের ঘনমাত্রা কত? 0.1। ভি দ্বারা কি বোঝাচ্ছে? আয়তন বোঝাচ্ছে। কার আয়তন? ক্ষারের আয়তন। ক্ষারের আয়তন কত? 10, নিচে আছে 1000 ইন্টু ই দ্বারা কি বোঝাচ্ছে? তুল্য সংখ্যা।
কার তুল্য সংখ্যা? সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কত সোডিয়াম হাইড্রোক্সাইডের? 1। তাহলে আলটিমেটলি এস ইকুয়াল টু, এটা নিজের বাসায় বসে হিসাব করে নিবা, ঠিক আছে? বুঝাতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারলে বলো, না বুঝতে পারলেও বলো। ওকে, তাহলে দেখো আমরা এবার একটু কমপ্লেক্স কোশ্চেনে চলে যাব, একটু কমপ্লেক্স কোশ্চেনে যাব, ঠিক আছে? কোশ্চেনটা লিখো সবাই খাতায়, কোশ্চেনটা সবাই খাতায় লেখো। 0.1 মোলার 10 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 10 গ্রাম সোডিয়াম, 10 গ্রাম না, 2 গ্রাম 2.3 গ্রাম সোডিয়াম যুক্ত করা হলো, কিন্তু তাতে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত হলো না, তাই 10 মিলিলিটার H2SO4 যুক্ত করা হলো। তাহলে H2SO4 এর ঘনমাত্রা কত? প্রশ্নটা দেখতে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আসলে অত বড় না, ঠিক আছে? ওকে, প্রশ্নটা সবাই খাতায় লেখো। তাফি তালুকদার, তুল্য সংখ্যাটা কিভাবে আসলো? গতকালকে ক্লাসটায় তুল্য সংখ্যা বুঝাইছি। গতকালকে ক্লাসে তুল্য সংখ্যা বুঝাইছি, আজকে তো আর তুল্য সংখ্যা বোঝানোর মতোই নাই। গতকালকে ক্লাসে একদম শুরুতেই তুল্য সংখ্যা বুঝাইছি। ওকে, আচ্ছা, তো দেখো জিনিসটা আমি একটু যদি ছবিতে আঁকে বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমরা আরো সুন্দর মতো বুঝবা যে এই একটা পাত্র আছে, সেই পাত্রের ভিতরে কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। পাত্রের ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড, তার ঘনমাত্রা কত? 0.1 মোলার, আয়তন কত? 10 মিলিলিটার। 0.1 মোলার, আয়তন 10 মিলিলিটার। এখন এটার ভিতরে আমরা কি প্রবেশ মানে কি যুক্ত করলাম? ফার্স্টে 2.3 গ্রাম সোডিয়াম যুক্ত করলাম। 2.3 গ্রাম সোডিয়াম যুক্ত করলাম ফার্স্টে। তো সোডিয়াম যুক্ত করার পর দেখতেছি যে না, আসলে এটা পূর্ণ প্রশমিত হচ্ছে না, মানে এই যে তোমার দ্রবণটা প্রশমিত হচ্ছে না, মানে ক্ষারটা প্রশমিত হচ্ছে না। এই জন্য পুনরায় আমরা কি যুক্ত করলাম? খেয়াল করো, পুনরায় আমরা যুক্ত করলাম H2SO4, যার আয়তন কত? দেখো তো, 10 মিলিলিটার। আয়তন কত? 10 মিলিলিটার। এখন দা কোশ্চেন ইজ হিয়ার, যে এই যে সালফিউরিক অ্যাসিডটা যুক্ত করছি, এই সালফিউরিক অ্যাসিডের তোমার হচ্ছে ঘনমাত্রা S ইকুয়াল টু হট। ঘনমাত্রা কত? এই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? তো এখন এটা যদি আমরা সলভ করতে যাই, এটা সলভ করতে হলে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? একটু আগে শিখাইলাম, সামেশন অফ NE ইকুয়াল টু সামেশন অফ NE। এখন এই সামেশনটা এখন কাজে লাগবে সামেশনটা। সামেশন মানে কি? সমষ্টি। সামেশন মানে হচ্ছে সমষ্টি, এখন কাজে লাগবে। সো একটু মনোযোগ সহকারে দেখো। আমি এইটুকু একটু মুছলাম, খেয়াল করো, ভালো করে খেয়াল করো। তো একটা সাইড হচ্ছে অ্যাসিডের জন্য, তাহলে আমরা এই সাইডটা রাখলাম অ্যাসিডের জন্য, এই সাইডটা রাখলাম আমরা ক্ষারের জন্য, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটাই তো ভুল দিছি।
কোশ্চেনটাই তো ভুল দিলাম এতক্ষণ। দূর। এই কোশ্চেন আরেকটা লেখো। কোশ্চেনটা আরেকটা লেখো। দশ মিলিলিটার 0.1 মোলার H2SO4 এর সাথে কোশ্চেনটা ভুল কেন গেছে সেটা আমি বলতেছি। কোশ্চেনটা আগে লেখো এটা, তারপর বলতেছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই যে আপেল তুমি অ্যান্সার বের করছো 0.05, হীরাও অ্যান্সার করছো 0.05। আসলে অ্যান্সারটা হয় নাই। কোশ্চেনটা ভুল ছিল। কি ভুল ছিল দেখো, আমি সেটা একটু থিওরিটা একটু বুঝাই হালকা। একটা অ্যাসিড তিনটা জিনিসের মাধ্যমে প্রশমিত হয়। তিনটা জিনিসের মাধ্যমে প্রশমিত হয়। সেটা কি? ক্ষারের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়, ধাতুর সঙ্গে বিক্রিয়া করে প্রশমিত হয়, আরেকটা হচ্ছে তোমার লবণ। তাও আবার কোন লবণ? কার্বনেট সল্ট। কার্বনেট সল্ট, এই তিনটা জিনিসের সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করে প্রশমিত হয়। তো একটু এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল মনে করো যে HCl, তার সঙ্গে আমরা একটা ক্ষার যুক্ত করব। কি হিসাবে? একটা ক্ষার হিসেবে মনে করে নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। প্রশমিত হয়ে গেল। ঠিক আছে, প্রশমিত হয়ে গেল। এই বিক্রিয়া সবার জানা আছে। এবার ধাতুর সঙ্গে দেখো, একটা অ্যাসিডের সঙ্গে আমরা একটা ধাতু যুক্ত করলাম, মেটাল। মেটাল হিসেবে কাকে নিলাম? সোডিয়ামকে নিলাম। তাহলে এখন কি হবে দেখো তো, সোডিয়াম গিয়ে এই যে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, উৎপন্ন হবে কি? সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। তাহলে দেখো তো যে সোডিয়াম ধাতু দ্বারা একটা অ্যাসিড কি হচ্ছে? প্রশমিত হচ্ছে। কিন্তু সোডিয়ামের সঙ্গে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তাহলে দেখো তো এই বিক্রিয়া কি হবে? হবে না। খেয়াল করো, সোডিয়ামের সঙ্গে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি তাহলে কিন্তু এই বিক্রিয়া হবে না। কারণটা কি? এই সোডিয়াম গিয়ে যদি এই সোডিয়ামকে প্রতিস্থাপন করে, তাহলে তো একই জিনিস থাকতেছে না। আগের বিক্রিয়াতে যেটা হচ্ছিল যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে সোডিয়াম বিক্রিয়া করতেছে, এজন্য আগের প্রশ্নটা ভুল ছিল। ঠিক আছে, আমি জাস্ট একটু খেয়ালটা ছিল না। ঠিক আছে, এই জন্য ভুল লিখে ফেলছি। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, HCl এর সঙ্গে আমাদের কার্বনেট সল্ট মানে কি? এই যে দেখো, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। এটা কি? সোডিয়াম কার্বনেট। তারপর বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O প্লাস কার্বন ডাই অক্সাইড। ওকে, তাহলে দেখো তো, অ্যাসিডের সঙ্গে কার্বনেট সল্ট বিক্রিয়া করে লবণ, পানি এবং কি উৎপন্ন করতেছে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতেছে। তার মানে প্রশমিত হয়েছে। তাহলে একটা অ্যাসিড তিনটা জিনিস দ্বারা প্রশমিত হয়। কি কি? ক্ষার, ধাতু এবং কার্বনেট সল্ট। ক্ষার, ধাতু এবং কার্বনেট সল্ট। এখন দেখো এইটা কেন পড়াইলাম, এই পাশে কি আছে? সামেশন অফ এনি অ্যাসিড। ঠিক আছে, আর এই সাইডে কি আছে? বেজ আছে না? এইখানে বেজের পরিবর্তে মেটালও থাকবে, তার পরিবর্তে তোমার হচ্ছে গিয়া আমরা সল্টও ইউজ করতে পারবো। অর্থাৎ আমাদের প্রশ্নে কি আছে খেয়াল করো, প্রশ্নে এখানে যে সোডিয়াম ধাতু আছে এটার পরিমাণ তুমি এই সাইডে যোগ করবা। এরপর এইখানে যে ক্ষার আছে, ক্ষারের পরিমাণটাও তুমি কোন সাইডে যোগ করবা? এই সাইডে যোগ করবা। ঠিক আছে, আমি সমাধান করলেই তুমি বুঝতে পারবা। দেখো সমাধানটা করে দিচ্ছি এবার। তাহলে সামেশন অফ এনি, এটা হচ্ছে অ্যাসিডের জন্য, ইকুয়াল
সামেশন অফ এনি, এটা হচ্ছে ক্ষারের জন্য, ঠিক আছে। তাহলে অ্যাসিডের মোল সংখ্যা মানে কি Sv বাই 1000, ঠিক আছে। মোল সংখ্যা মানে কি Sv বাই 1000। ই দেখো তো এই অ্যাসিডের তুল্য সংখ্যা কত, H2SO4 তুল্য সংখ্যা কত হবে 2, ইকুয়াল সামেশন অফ এনি, ঠিক আছে। এখন এইখানে খেয়াল করো, এখানে বেজ আছে, ক্ষার আছে, তাই না? ক্ষারের সঙ্গে আর কি যুক্ত হবে, মেটালও যুক্ত হবে কিন্তু, কারণ দেখো এই প্রশ্নে কিন্তু এখানে আমরা অ্যাসিডের সঙ্গে মেটাল যুক্ত করছি, তারপরে ক্ষার যুক্ত করছি। তাহলে এবার দেখো এখানে লিখবো আমরা Ne মেটাল প্লাস Ne বেজ। ওকে, ক্লিয়ার? সামেশন অফ এনির মানেটা বুঝতে পারছো? তাহলে এবার দেখো Sv বাই 1000 ইন্টু 2, এটা অ্যাসিডের সাইড, অ্যাসিডের মতো রাখলাম। এন দ্বারা কি বোঝাচ্ছে, মোল সংখ্যা, কার? মেটালের মোল সংখ্যা। মেটালের মোল সংখ্যা কি দেওয়া আছে? দেওয়া নাই, কিন্তু আমরা কি জানি W বাই M ইন্টু ই প্লাস এন, এই এন দ্বারা কি বোঝাচ্ছে, মোল সংখ্যা, কার মোল সংখ্যা? ক্ষারের মোল সংখ্যা। ক্ষারের মোল সংখ্যা কি দেওয়া আছে? দেওয়া নাই, বাট আমরা কি জানি ক্ষারের মোল সংখ্যার ক্ষেত্রে Sb বাই 1000 ইন্টু ই। এখন ক্ষারের ক্ষেত্রে কেন আমরা Sb বাই 1000 ইউজ করতেছি আর মেটালের ক্ষেত্রে কেন W বাই M ইউজ করতেছি? দেখো মেটালের ক্ষেত্রে কি দেওয়া আছে, ভর দেওয়া আছে না? মেটালের ক্ষেত্রে কি দেওয়া আছে, এখানে ভর দেওয়া আছে। মেটালের ক্ষেত্রে কি দেওয়া আছে, ভর দেওয়া আছে, এই জন্য আমরা W বাই M ইউজ করছি। আর ক্ষারের ক্ষেত্রে কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, চাইছে কি ঘনমাত্রা চাইছে, এই জন্য আমরা Sv বাই 1000 ইউজ করছি। এখন খেয়াল করো এস, এই যে এস, এই এসটা কার? অ্যাসিডের না? অ্যাসিডের ঘনমাত্রা কত 0.1, দিলাম 0.1। অ্যাসিডের আয়তন কত 10, দিলাম 10, 1000 ইন্টু 2। ডাব্লু, এই ডাব্লুটা কি সোডিয়ামের ভর, সোডিয়ামের ভর কত 2.3। এমটা কি সোডিয়ামের ভর, সোডিয়ামের পারমাণবিক ভর কত 23। ই কি সোডিয়ামের তুল্য সংখ্যা কত 1 প্লাস এস, এস দ্বারা কি বোঝাচ্ছে ক্ষারের ঘনমাত্রা, এটা আমাদেরকে বের করতে হবে। ভি দ্বারা কি বোঝাচ্ছে ক্ষারের আয়তন, ক্ষারের আয়তন দেওয়া আছে কত 20, তাহলে দিলাম আমরা 20, 1000 ইন্টু, দেখো তো সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1, তাহলে দিলাম আমরা 1। তাহলে দেখো তো সব কিছু পাইছি, সব কিছু আছে, শুধুমাত্র এখান থেকে এস এর ভ্যালুটা আমরা এখন বের করতে পারবো না, এস এর ভ্যালুটা বের করতে পারবো না, পারবো। ক্লিয়ার? এই হচ্ছে অম্লমিতি ক্ষারমিতি, ঠিক আছে। যদিও একটু জটিল টাইপের, একটু জটিল, কিন্তু বুঝতে পারলে সোজা আছে। একটু জটিল কিন্তু বুঝতে পারলে সোজা আছে। বুঝতে পারছো সবাই? এই বুঝাইতে পারছি? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ এমসিকিউতে আসলে পারবা না কেন? অবশ্যই পারবা, ঠিক আছে। এমসিকিউতে আসলে পারবা না কেন? অবশ্যই পারবা। আমি আরেকটা ম্যাথ দেখাই, ঠিক আছে, যেটা এমসিকিউতে আসার মতো। আচ্ছা, তারপর তোমরা যদি আরো দ্রুত অঙ্ক করতে চাও, আরো দ্রুত অঙ্ক করতে চাও, ধরো যদি একটা অ্যাসিড, খেয়াল করো, একটা অ্যাসিড আর যদি একটা ক্ষার থাকে, একটা অ্যাসিড একটা ক্ষার থাকে, হ্যাঁ, প্রশ্নে অম্লমিতি ক্ষারমিতির মানে প্রশ্নে যদি একটা অ্যাসিড এবং একটা ক্ষার থাকে, তখন V1S1 ইয়ন ইকুয়াল টু V2S2 E2, এটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে। একটা অ্যাসিড এবং একটা ক্ষার থাকলে V1S1 ইয়ন ইকুয়াল টু V2S2 E2। কিন্তু যখনই দেখবা যে দুইটা অ্যাসিড আছে বা দুইটা ক্ষার আছে, দুইটা অ্যাসিড আছে বা দুইটা ক্ষার আছে, তখন তোমাকে মাস্ট বি এটা অ্যাপ্লাই করতেই হবে। এটা কোনো অ্যাপ্লাই করা ছাড়া কোনো উপায় নাই, এটা অ্যাপ্লাই করা ছাড়া আর কোনো উপায় নাই। তো এরকম একটা আমি কোশ্চেন দেখাই, 10 মিলিলিটার 5 মোলার HCl এর সাথে 2 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হলো তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, এর ঘনমাত্রা কত, ঠিক আছে। আচ্ছা, হাতে পায়ে রাফ করা লাগবে না রে, হাতে পায়ে রাফ করা লাগবে না।
জিনিসটা বুঝতে গিয়ে যতটা কষ্ট মনে হয়েছে আসলে অতটাও কষ্ট না, ঠিক আছে? 2-1 বার প্র্যাকটিস করলে আরও ভালো করে পারবি। তো খেয়াল করো, এই প্রশ্নে আমরা কি বলছি যে এতখানি অ্যাসিডের সঙ্গে আমরা একটা ক্ষার যুক্ত করছি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ এখানে একটা অ্যাসিড আছে, একটা ক্ষার আছে। কি আছে? একটা অ্যাসিড আছে এবং একটা ক্ষার আছে। তাহলে যখনই একটা অ্যাসিড একটা ক্ষার থাকলে অঙ্কটা দ্রুত করার জন্য V1S1 E1 ইকুয়াল টু V2S2 E2 এটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে V1 এটা আমরা অ্যাসিডের সাইড ধরে নিলাম, এটা আমরা কিসের সাইড ধরে নিলাম? অ্যাসিড। এবং এটা আমরা ধরে নিলাম ক্ষারের সাইড। একটা হবে অ্যাসিডের সাইড, একটা হবে ক্ষারের সাইড। তাহলে অ্যাসিডের আয়তন কত? অ্যাসিডের আয়তন 10। অ্যাসিডের ঘনমাত্রা কত? 5। ই দ্বারা কি বোঝাচ্ছে? অ্যাসিডের তুল্য সংখ্যা। অ্যাসিডের তুল্য সংখ্যা কত? HCl এর তুল্য সংখ্যা কত? 1, কারণ একটা H+ আছে। V2 দ্বারা কি বোঝাচ্ছে? ক্ষারের আয়তন। ক্ষারের আয়তন কত দেওয়া আছে? 2 লিটার। H2 দ্বারা কি বোঝাচ্ছে? ক্ষারের ঘনমাত্রা, যেটা আমাদেরকে বের করতে হবে। E2 দ্বারা কি বোঝাচ্ছে? ক্ষারের মোল সংখ্যা, ক্ষারের তুল্য সংখ্যা। ক্ষারের তুল্য সংখ্যা কত এখানে? 2। কেন 2? কারণ এখানে OH আছে কয়টা? 2টা। পারবা না? তাহলে দেখো তো 5-10 দেখো তো পারবা কিনা, দেখো তো। আচ্ছা, আমার কোথাও ভুল গেছে কিনা সেটা একটু বলো তো তোমরা। কোথাও ভুল আছে কিনা আমার এই অঙ্কটা করতে? আচ্ছা, সবাই তো 0.0125 লিখে ফেলছো। অঙ্কটা করতে আমার কোথাও ভুল আছে কিনা সেটা একটু বলো তো। ইয়েস, হ্যাঁ, তা ভুল আছে। দেখো খেয়াল করো যে আমার এইখানে এই অ্যাসিডের আয়তন কিন্তু মিলিলিটারে। অ্যাসিডের আয়তন কিসে দেওয়া আছে? মিলিলিটারে। আর ক্ষারের আয়তন দেওয়া আছে কিসে? লিটারে। তাহলে ক্ষারের আয়তনটাকে কি আমাদের মিলিলিটারে কনভার্ট করতে হবে না? মিলিলিটারে কনভার্ট করতে হবে। তার মানে ক্ষারের আয়তন কত হবে? ক্ষারের আয়তন হবে 2000 মিলিলিটার। ওকে, তাহলে ক্ষারের আয়তন আমরা 2000 মিলিলিটার করে দিলাম। ক্লিয়ার? তাহলে 5-10 50, এপাশে গুণ করলে আসে 50 আর এপাশে গুণ করলে আসে 4000 S। তাহলে S ইকুয়াল টু 50/4000। এখন আমরা কাটাকাটি করি, 0 0 কাটা, ঠিক আছে? 5 এবং 40 কাটলে হয় 80, 1/80, ঠিক আছে? 1/80। ক্লিয়ার? এই হচ্ছে অম্লমিতি ক্ষারমিতি, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা ম্যাথে চলে যাই। এটা হচ্ছে আইটেম 4। আইটেম 4 লেখো দ্রবণের ঘনমাত্রা বা মিশ্রণের ঘনমাত্রা, ঠিক আছে? মিশ্রণের ঘনমাত্রা। মিশ্রণের ঘনমাত্রা কি জিনিস দেখো। একটা পাত্র আছে, একটা পাত্র আছে। এখন এই পাত্রে ফার্স্ট অফ অল মনে করো আমি নিলাম HCl, তারপরে যুক্ত করলাম H2SO4, তারপরে যুক্ত করলাম HNO3, ঠিক আছে? 3টা অ্যাসিড যুক্ত করলাম। ফার্স্ট অফ অল আমি যুক্ত করলাম HCl, তারপরে H2SO4, তারপরে HNO3। এখন খেয়াল করো যে HCl এর ঘনমাত্রা ধরে নিচ্ছি আমি, HCl এর ঘনমাত্রা ধরে নিচ্ছি 0.1 মোলার, আয়তন হচ্ছে 10 মিলিলিটার। এটার ঘনমাত্রা 0.5 মোলার, আয়তন 10 মিলিলিটার। এইটার ঘনমাত্রা হচ্ছে মনে করো যে 3 মোলার, আয়তন 20 মিলিলিটার। তাহলে সবগুলো অ্যাসিড যখন যুক্ত করবো এখানে কিন্তু বিক্রিয়া হবে না, এটা কি হয়ে যাবে? এটা একটা মিশ্রণ হয়ে যাবে। এটা কি হবে? একটা মিশ্রণ হবে। এবং এই মিশ্রণের ঘনমাত্রা কত বা মোলারিটি কত, ঠিক আছে? এই মিশ্রণের ঘনমাত্রা বা মোলারিটি কত? আশা করি চিত্রটা দেখে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? যে একটা পাত্রে আমরা সমজাতীয় 3টা জিনিস, অর্থাৎ 3টাই কি আছে? অ্যাসিড আছে। আবার 3টাই কি থাকতে পারতো? ক্ষার থাকতে পারতো, তাই না? সবগুলো কি করলাম? আমরা যুক্ত করলাম। তাহলে এখন চাইছে কি এই মিশ্রণের ঘনমাত্রা কত। তো এই টাইপের প্রশ্ন আসলে সূত্রটা হচ্ছে এরকম যে V1S1 প্লাস V2S2 প্লাস V3S3 ইকুয়াল টু SV, ঠিক আছে? সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে? সূত্র হচ্ছে এইটা। তো খেয়াল করো, তাহলে এখন আমরা এই দ্রবণের বা এই মিশ্রণের আমরা ঘনমাত্রা নির্ণয় করব। এই মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করব।
তাহলে এইটাকে আমরা ধরলাম যে তোমার S1, এটা হচ্ছে V1, যে 0.5 মোলার H2SO4 এর ঘনমাত্রা, এটাকে ধরলাম আমরা S2, আর এটাকে ধরলাম আমরা V2। 3 মোলার এটাকে আমরা ধরলাম S3, আর এইটা হচ্ছে আমাদের 20 মিলিলিটার, এটা হচ্ছে আমাদের V3। ঠিক আছে, ক্লিয়ার? এটুকু ধরে নিচ্ছি আমরা। তাহলে আমাদের আলটিমেটলি কি বের করতে হবে এখন? S বের করতে হবে। তাহলে S ইকুয়াল টু, দেখো তো সূত্রটা কি আসে, V1S1 প্লাস V2S2 প্লাস V3S3 ডিভাইডেড বাই V। এই যে V, এই V দ্বারা কি বোঝাচ্ছে? এই V দ্বারা কি বোঝাচ্ছে? টোটাল আয়তন বোঝাচ্ছে না? টোটাল আয়তন মানে কি? V1 প্লাস V2 প্লাস V3। তাহলে V1 প্লাস V2 প্লাস V3। ওই যে তোমরা তোমরা পরিবেশ রসায়নে একটা ম্যাথ করছো, PV ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2, এরকম একটা সূত্রে ম্যাথ করছো না? মনে আছে? এরকম একটা সূত্রে কিন্তু ম্যাথ করছো, ঠিক সেম সূত্র, ঠিক সেম সূত্র। ঠিক আছে, মানে সেম একটা নিয়ম আর কি। ঠিক আছে, তো দেখো তাহলে V1S1, V1 এর ভ্যালু হচ্ছে তোমার 10, S1 এর ভ্যালু হচ্ছে 0.1, V2 এর ভ্যালু কত দেখো তো? V2 এর ভ্যালু হচ্ছে 10, S2 এর ভ্যালু 0.5। ঠিক আছে, এবার খেয়াল করো, প্লাস V3 এর ভ্যালু কত দেখো তো? V3 এর ভ্যালু হচ্ছে তোমার 20, S3 এর ভ্যালু কত? S3 এর ভ্যালু 3। আচ্ছা, এবার V1 প্লাস V2 প্লাস V3, V1 মানে কি? V1 কত ছিল দেখো তো? 10, V2 ছিল 10। বাকিটা পারবা না? বাকিটা পারবা না? একটু ভালো করে হিসাব করে নিও। ঠিক আছে, ওকে। তাহলে এটা একটু হিসাব করবা। এবার খেয়াল করো, এই সূত্র না আরো একটা ভাবে আসতে পারে পরীক্ষায়, এই সূত্রের ম্যাথে আরেকটা ভাবে আসতে পারে। গতকালকে তোমাদের নরমালিটি নামে একটা টপিক পড়াইছি দেয়া, গতকালকে নরমালিটি নামে একটা টপিক পড়াইছি না? পড়াইছি। তো খেয়াল করো, ভালো করে খেয়াল করো, যে মোলারিটি হচ্ছে ঘনমাত্রা প্রকাশের পদ্ধতি, আর নরমালিটিও হচ্ছে ঘনমাত্রা প্রকাশের পদ্ধতি। তো এখন এইখানে এস, এই এস দ্বারা কি বোঝাচ্ছি আমরা? মোলারিটি বোঝাচ্ছি। এই এস দ্বারাও কি বোঝাচ্ছি? মোলারিটি। এটা দ্বারাও কি বোঝাচ্ছি? মোলারিটিকে বোঝাচ্ছি। এই এস দ্বারাও কাকে বোঝাচ্ছি? মোলারিটিকে বোঝাচ্ছি। কিন্তু আমার প্রশ্নে যদি মোলারিটি না থেকে নরমালিটি থাকে, তখন আমাদের সূত্রটা কেমন আসবে? প্রশ্নে যদি মোলারিটি না থেকে নরমালিটি থাকে, তখন সূত্রটা সেম, জাস্ট এস এর পরিবর্তে হয়ে যাবে এন, কারণ এন দ্বারা কি বোঝাচ্ছে? নরমালিটি বোঝাইছে। তাহলে V1N1 প্লাস V2N2 প্লাস V3N3 ইকুয়াল টু Vn। ওকে, আচ্ছা একটু ব্রেক নিলে ভালো হয়। ঠিক আছে, একটা ব্রেক দিব, আর এই টপিকটা শেষ করে ব্রেক দিব, তারপরে ক্লাসে আমরা জারণ বিজারণটা পড়বো। তাহলে হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো V1N1 প্লাস V2N2 প্লাস V3N3 ইকুয়াল টু Vn। এইটা কখন এটা অ্যাপ্লাই করব? যখন আমাদের কি থাকবে? যখন নরমালিটি দেওয়া থাকবে। তো খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এটা পাত্র আছে, মনে করো যে একটা পাত্র আছে, এই পাত্রে ফার্স্ট অফ অল মনে করো তুমি একটা অ্যাসিড দিছো, সেটা হচ্ছে HNO3, তারপরে আরেকটা অ্যাসিড দিছো, সেটা হচ্ছে তোমার HCl। তো এই HNO3 এর ঘনমাত্রা, ধরো যে 0.1 নর্মাল 10 মিলিলিটার, আর HCl এর ঘনমাত্রা হচ্ছে তোমার 0.5 নর্মাল। ঠিক আছে, 0.5 নর্মাল 20 মিলিলিটার। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা কত? তাহলে এখন দেখো, এইটা হচ্ছে তোমার N1 ধরলাম, আর এটাকে ধরলাম আমরা V1, এটাকে আমরা ধরলাম V2, এই যে 20 মিলিলিটারকে আমরা ধরলাম V2, এটাকে ধরলাম আমরা N2। তাহলে সূত্র কি দাঁড়াইলো? V1N1 প্লাস V2N2
ইকুয়াল টু ভিএন। তাহলে এন ইকুয়াল টু, এই যে এই এনটা বের করতেছি, এন ইকুয়াল টু v1 n1 প্লাস v2 n2 ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি দেখো তো এই v1 মানে কত, v1 মানে হচ্ছে তোমার 10, তাহলে বসাই 10। n1 মানে কত দেখো তো, n1 মানে হচ্ছে 0.1, বসাইলাম 0.1। v2 মানে কত দেখো তো, v2 মানে হচ্ছে তোমার 20, তাহলে বসাইলাম আমরা 20। n2 মানে কত 0.5 ডিভাইডেড বাই ভি মানে হচ্ছে টোটাল আয়তন কত 20 এবং 10 যোগ করলে কত আসে 30। ক্লিয়ার ভাই? আমার কোশ্চেনটা কই দেখলেন? আচ্ছা ভাই এমন একটা এক্সাম্পল দেন যেটাতে ভি বের করতে হবে। আচ্ছা, যেটাতে ভি বের করতে হবে। আচ্ছা, সাধারণত ভি বের করতে হয় না, ঠিক আছে। আচ্ছা, আজকের এক্সামে নরমালিটি থেকে যে ম্যাথটা ছিল ওটা একটু সলভ করে দেন। আচ্ছা ঠিক আছে, ওটা সলভ করে দিচ্ছি। দাঁড়া আমি একটু কোশ্চেনটা দেখি, আজকের এক্সামের কোশ্চেনটা একটু দেখি আগে। ওকে, ওইটা একটু সলভ করে দিই তাহলে তোমাদেরকে। টেস্ট মডস, নরমালিটি থেকে আজকে একটা প্রশ্ন দিছিলাম না? ওকে ওকে ঠিক আছে, তাহলে আজকে পরীক্ষা একটা নরমালিটি থেকে ম্যাথ দিছিলাম। ম্যাথটা আসলে অনেকেই দেখে ভাবা চাকা খেয়ে গেছো, ঠিক আছে। মাঝে মাঝে দু একটা এরকম ম্যাথ দিব বা দু একটা ম্যাথ পরীক্ষার হলেও থাকবে যেটা আসলে তোমাকে একটু ভেবা চেকা করে দিবে, ভয় পাওয়ার কিছু নাই। তো কোশ্চেনটা আমি একটু লিখি, ঠিক আছে, তোমরা একটু লেখো। 50 মিলিলিটার n/10 H2SO4। যখনই n/10 দেখছো, এটা দেখেই তোমার ব্রেন হ্যাং হয়ে গেছে। n/10 কি জিনিস? আসলে এই n দ্বারা বোঝাচ্ছে নরমালিটি, ঠিক আছে। এই n দ্বারা কি বোঝাচ্ছে? নরমালিটি। তার সঙ্গে আমরা কি যুক্ত করলাম? 30 মিলিলিটার HNO3 যুক্ত করলাম। 30 মিলিলিটার n/3 HNO3। তারপরে কি 10 মিলিলিটার n/2 HCl। তাহলে এখন মিশ্রণের মোট আয়তন কত করা হয়েছে? 1 লিটার করা হয়েছে। তাহলে দ্রবণের নরমালিটি কত? ঠিক আছে, 50। ওকে, আচ্ছা। তো দেখো এখানে আমাদের আয়তন 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 দেওয়া আছে, ঘনমাত্রা ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে আমাদের সূত্রটা কি দেখো তো, v1 n1 প্লাস v2 n2 প্লাস v3 n3 ইকুয়াল টু vn। ঠিক আছে, খেয়াল করো vn। এখান থেকে আমরা ফার্স্ট অফ অল নরমালিটি বের করব। তাহলে নরমালিটি বের করি। এই ভি কি? টোটাল আয়তন না? টোটাল আয়তন কত আছে দেখো তো, 50 30 10 যোগ করলে কত আসে? 90 আসে না? টোটাল আয়তন আসছে 90। ওকে, v1 কত দেখো তো, এটাকে আমরা v1, এটাকে আমরা v2, এটাকে আমরা v3 ধরলাম। তাহলে v1 হচ্ছে 50 গুণ n1 হচ্ছে তোমার n/10, খেয়াল করো, যোগ v2 কত দেখো তো 30, আর n2 কত n/3 প্লাস v3 কত 10 ইন্টু n3 কত n/2। ওকে, আচ্ছা। তো এই শূন্য কাটা, এই 3 দিয়ে 30কে কাটলে হয় 10, এই 2 দিয়ে 10কে কাটলে হয় 5। তাহলে দেখো উপরে আসতেছে তোমার 5n প্লাস 10n প্লাস 5n ডিভাইডেড বাই 90।
তাহলে 5 আর 10 15, 15 আর 10 20, 20 n/90। তাহলে এই তিনটাকে যখন আমরা মিশ্রণ করলাম, মিশ্রিত করার পরে তোমার এটার আয়তন মানে আয়তন হয়েছে কত 90 মিলিলিটার। দেখো তো এই তিনজনকে মিশ্রিত করলে আমাদের আয়তন কত হয়েছে বুঝো কিন্তু 90 মিলিলিটার, এবং তখন ঘনমাত্রা কত পাইছি 20 n/90। এখন দেখো কোশ্চেনে আরেকটা কথা বলছে যে এই তিনটাকে মিশ্রিত করার পরে মোট আয়তন কত করা হয়েছে, মোট আয়তন 1 লিটার করা হলো। এবার কোশ্চেনটা অনেকেরই মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি আমি। তো এবার আমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, ঠিক আছে? আশা করি এটুকু বুঝতে পারছো। এবার একটু ভিজুয়ালাইজ করি, একটু চিত্র আঁকি। হ্যাঁ, পাত্র আছে। হ্যাঁ, তো এই পাত্রে আমরা ফার্স্ট অফ অল কি যুক্ত করলাম? ফার্স্ট অফ অল দেখো যে 50 মিলিলিটার n/10 নরমালিটির H2SO4 যুক্ত করছি। তাহলে ফার্স্ট অফ অল আমি H2SO4 যুক্ত করলাম, দেন আমি HNO3 যুক্ত করলাম, তারপরে আমি কি যুক্ত করলাম? HCl যুক্ত করলাম। খেয়াল করো, এখন পাত্রের টোটাল আয়তন কত হইল? পাত্রের টোটাল এখানে যে অ্যাসিড থাকলো সেটার আয়তন হলো 90 মিলিলিটার। আয়তন কত হয়েছে? 90 মিলিলিটার। আর তখন আমরা টোটাল মিশ্রণের ঘনমাত্রা কত পাচ্ছি? টোটাল মিশ্রণের ঘনমাত্রা পাচ্ছি আমরা 20 n/90। কিন্তু প্রশ্নে বলছে কি, এরকম মিশ্রণ করার পরে এটার আয়তন আমরা কত লিটার করলাম? 1 লিটার করলাম। অর্থাৎ আয়তনটা কি করা হয়েছে? বাড়ানো হয়েছে। তাহলে এখন এটার ঘনমাত্রা কত? তো দেখো 90 মিলিলিটার থাকা অবস্থায় আয়তন ছিল 20 n/90, এখন আয়তন করা হয়েছে 1 লিটার। তার মানে এটার ঘনমাত্রা কি হবে? হ্রাস পাবে নিশ্চয়ই, কারণ কি করছি আমরা? আরো এক্সট্রা কিছু পানি যোগ করছি, তাই না? তাহলে এখন এটা সলভ করবা কিভাবে? এখন এটা সলভ করবা জাস্ট ওই যে V1S1 = V2S2 সূত্র তোমরা অ্যাপ্লাই করতে না, ঠিক সেম ভাবে V1N1 = V2N2 অ্যাপ্লাই করো। ওকে, তাহলে V1 কত দেখো তো? 90। তখন আয়তন কত? 20 n/90। V2 কত দেখো তো? V2 হচ্ছে 1 লিটার। তার মানে 1 লিটার মানে কি? 1000 মিলিলিটার ইন্টু N2, এটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এই 90 কাটাকাটি করলাম, তাহলে এখানে N2 বের করতে হবে। তাহলে N2 = 20 n/1000। 0 0 কাটা, এই 2 দিয়ে 100কে কাটলে হয় 50, তাহলে n/50, এবং অ্যান্সার এটাই n/50। ভাই 2 গুণ হবে না? আচ্ছা ওকে, বুঝতে পারছি তোমাদের এখানে 2 গুণ হবে কিনা। দেখো ওই যে তোমরা তুল্য সংখ্যাটা গুণ করতেছিলা, হ্যাঁ, তুল্য সংখ্যা গুণ করবা কখন? খেয়াল করো, তুল্য সংখ্যা কখন গুণ করবা? যে দেখো সামেশন অফ এনি ইকুয়াল টু সামেশন অফ এনি। এখন তোমাকে তুল্য সংখ্যা অ্যাপ্লাই করতে হবে, বা V1S1 E1 = V2S2 E2। এখন তোমাকে তুল্য সংখ্যা গুণ করতে হবে। তো এইটা কখন ছিল? এইটা হচ্ছে তোমার অ্যাসিড এবং ক্ষার যখন প্রশমন ঘটে, যখন অ্যাসিড এবং ক্ষার প্রশমন ঘটে, অর্থাৎ যেখানে বিক্রিয়া ঘটে। কথাটা বুঝো কিন্তু ভাই, একটু বোঝার চেষ্টা করো। যখন অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে, তখন এই সূত্র অ্যাপ্লাই করতে হয়। এইখানে তো বিক্রিয়া ঘটে নাই, এখানে কি করছে? মিশ্রণ হয়েছে। অ্যাসিডের সঙ্গে অ্যাসিড কি কখনো বিক্রিয়া করে? অ্যাসিডের সঙ্গে অ্যাসিড কখনো বিক্রিয়া করে না। এইখানে যেহেতু কোনো বিক্রিয়া হয় নাই, তো তখন আমরা এই যে দেখো V1N1 + V2N2 + V3N3 = Vn অ্যাপ্লাই করব, ঠিক আছে? এবং এই যে V1S1 = V2S2, এখানেও কোনো তুল্য সংখ্যা আসবে না যখন বিক্রিয়া হবে না। যখন কোনো বিক্রিয়া হবে না তখন এখানে কোনো তুল্য সংখ্যা আসবে না। কথাটা বুঝো, ঠিক আছে? পেঁচাইও না। একটু পানি খাও তো। আচ্ছা, পরের পার্টটুকু আর একবার, তাই তো? ওকে, এই ম্যাটটা আমি আবারও বুঝাচ্ছি, আমি টোটাল কনসেপ্টটা আবার বুঝাচ্ছি, ঠিক আছে? আমি টোটাল কনসেপ্টটা আবার বুঝাবো, যারা বোঝো নাই একটু পানি খেয়ে এলো আগে। তোমরাও কিছু খাওয়া লাগলে খাও।
ততক্ষণ একটু প্রশ্নটা লিখি। আর আমরা এখন পড়তেছি মিশ্রণের ঘনমাত্রা, ঠিক আছে, মিশ্রণের ঘনমাত্রা। ওকে, আবারও মাথা ঠান্ডা রেখে বোঝার চেষ্টা করি। আসো, কথা বোঝো। যখন বিক্রিয়া ঘটবে, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করছে, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে প্রশমিত হয়েছে, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করছে, বিক্রিয়া করে প্রশমিত হয়েছে, তখন V1S1E1 ইকুয়াল টু V2S2E2, এটা ঠিক আছে। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে প্রশমিত হয়েছে, তখন V1S1E1 ইকুয়াল টু V2S2E2। কিন্তু ধরো যে একটা পাত্রে প্রথমে একটা মনে করো অ্যাসিড দিলা HCl, তারপরে আরেকটা অ্যাসিড যুক্ত করলা H2SO4, তারপরে মনে করো আরও একটা অ্যাসিড যুক্ত করলা HNO3, তিনটে অ্যাসিড যুক্ত করছো, তিনটে অ্যাসিড যুক্ত করছো। এখন তোমরা বলো এখানে কি কোনো বিক্রিয়া হয়েছে? কোনো বিক্রিয়া হয়েছে? কারণ অ্যাসিডের সঙ্গে অ্যাসিড কোনো বিক্রিয়া করবে? করবে? কোনো বিক্রিয়া করবে না। তাহলে যেহেতু এখানে কোনো বিক্রিয়া হয় নাই, তাহলে এখন এটাকে আমরা বলবো মিশ্রণ। এটাকে আমরা কি বলবো? মিশ্রণ। আর আরেকটা জিনিস খেয়াল করো, আর মনে করো যে একটা পাত্র আছে, এই পাত্রে মনে করো যে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড রাখা আছে, সেখানে তুমি যুক্ত করলা H2SO4। এখন এখানে বিক্রিয়া হবে, এখন এখানে কি হবে? বিক্রিয়া হবে। তাহলে এখন এটাকে আমরা বলবো দ্রবণ, মানে বিক্রিয়ার পরে যা উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো দ্রবণ, আর এইটাকে আমরা বলবো মিশ্রণ। এটুক কি বুঝতে পারছো? আচ্ছা, তো যখন এরকম বিক্রিয়া ঘটবে তখন সূত্রটা হবে এরকম, V1S1E1 ইকুয়াল টু V2S2E2। এই সূত্রটা আসে কোথা থেকে? এই সূত্রটা আসে সামেশন অফ NE ইকুয়াল টু সামেশন অফ NE, এখান থেকে আসে। আর যখন এরকম মিশ্রণ থাকবে, দেখো এখন মনে করো যে HNO3, এটার আয়তন দেওয়া আছে V1, ঘনমাত্রা দেওয়া আছে S1, H2SO4 এর আয়তন দেওয়া আছে V2, ঘনমাত্রা দেওয়া আছে S2, HCl এর ঘনমাত্রা দেওয়া আছে, মানে আয়তন দেওয়া আছে V3, ঘনমাত্রা দেওয়া আছে S3। এখন বলছে কি যে এই যে মিশ্রণটা আসছে, নতুন নতুন যে মিশ্রণটা উৎপন্ন হয়েছে, এই মিশ্রণের ঘনমাত্রা কত? এই মিশ্রণের ঘনমাত্রা কত? তখন তুমি অ্যাপ্লাই করবা V1S1 প্লাস V2S2 প্লাস V3S3 ইকুয়াল টু SV, ঠিক আছে। এবার খেয়াল করো, এবার এই যে প্রশ্নটা আমি দিছি, ঠিক আছে, দাঁড়াও আমি পিসিটা অন করি। পিসিটা অন করলে, কি করলাম এটা, আমি এই যে আমি এই ডিসপ্লে মনিটরটা অন করি। মনিটরটা অন করলে তোমরা সেখানে কোশ্চেনটা দেখতে পাবো। কই রিমোট দে। একটু ওয়েট করো, ঠিক আছে, যাদের যাদের এই টপিকটা বুঝতে হবে একটু ওয়েট করো। আজকে বুঝাই স্যার ওই টপিকটা, ঠিক আছে, ভালো করে, যে ওই প্রশ্নে কি বলছে আর আমি কি বলতেছিলাম। ওকে, এবার স্যার ওই যে দেখেন কোশ্চেনটা আপনারা একটু দেখেন। হ্যাঁ, কোশ্চেনে কি বলছে? এত 50 মিলিলিটার N/10,
তাহলে এই যে এখানে প্রথমে আমি কি যুক্ত করলাম 50 মিলিলিটার n/10 এতখানি H2SO4, তারপরে কি যুক্ত করলাম 30 মিলিলিটার n/3 HNO3, তারপরে কি যুক্ত করলাম, তারপরে 10 মিলিলিটার n/2 HCl যুক্ত করলাম। ঠিক আছে, আচ্ছা এখন যুক্ত করার পরে কি বলছে, তোমার আয়তন কত করা হয়েছে, 1 লিটার করা হয়েছে। যাই হোক ওখানে পরে আসতেছি। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের ইনিশিয়াল পর্যায়ে দেখো এখানে 50, এখানে 30, এখানে 10, টোটাল কত হয় 90 মিলিলিটার। এই 90 মিলিলিটারের ঘনমাত্রাটা আমাদের ইনিশিয়াল পর্যায়ে বের করতে হবে। তাহলে কোন সূত্রে অ্যাপ্লাই করব, Vn ইকুয়াল টু V1n1 প্লাস V2n2 প্লাস V3n3। তাহলে V আমাদের বের করতে হবে n, তাহলে n ইকুয়াল টু V1n1 প্লাস ডিভাইডেড বাই V। খেয়াল করো, তাহলে V1 কত আমাদের V1 হচ্ছে গিয়া তোমার 50 আছে n/n, তাহলে V1 হচ্ছে তোমার 50 আর n1 হচ্ছে n/10 যোগ V2 কত, V2 হচ্ছে 30 আর n2 হচ্ছে n/3, তাহলে 30 ইন্টু n/3 যোগ খেয়াল করো V3 কত 10, n3 কত n/2। এবার V আয়তন কত দেখো তো, টোটাল আয়তন হচ্ছে 90। তো এটা যদি করো, এটা টোটাল হিসাব নিকাশ করলে দেখবো যে এখানে আছে 20n/90, এখানে টোটাল ঘনমাত্রাটা কত আসে 20n/90 ঘনমাত্রা আসে। ঠিক আছে, তো এবার খেয়াল করো, এখন বলা হয়েছে কি যে এই 90 মিলিলিটারের আয়তন আমরা কত করতেছি, 1 লিটার করতেছি। 90 মিলিলিটারের আয়তন আমরা কত করছি, 1 লিটার। তো এবার তোমাদের কিছু জিনিস মনে করাই, তোমরা এরকম ম্যাথ করছো না, খেয়াল করো আমার কথাগুলো খেয়াল করো, এরকম ম্যাথ কিন্তু করছো যে 30 মিলিলিটার 0.5 মোলার HCl এর ঘনমাত্রা মনে করো যে 0.3 মোলার করা হলো, তাহলে আয়তন কত, এই টাইপের ম্যাথ করছো না। 30 মিলিলিটার 0.5 মোলার HCl এর ঘনমাত্রা 0.3 মোলার করা হলো, তাহলে আয়তন কত করছো, কোন সূত্র দিয়ে, V1S1 ইকুয়াল টু V2S2, এই সূত্র দিয়ে করছো না। বোঝার চেষ্টা করো সবাই, ঠিক আছে, সবাই কিন্তু এই সূত্র দিয়ে করছো। তো কিভাবে করতে দেখো তো, এখানে তোমাকে আয়তন বের করতে বলছে, মানে V2 বের করতে, তাহলে V2 ইকুয়াল টু V1S1 বাই S2, বুঝো কিন্তু, ঠিক আছে। তাহলে V1 কত, V1টা হচ্ছে আমাদের এখানে 30, S1টা হচ্ছে 0.5, S2 কত 0.3, ওকে, দশমিক উঠে গেল 10, 5 10 কে 50, আয়তন তখন কত হয় 50 মিলিলিটার হয়, আয়তন তখন কত হয় 50 মিলিলিটার হয়। আমরা কিন্তু এগুলো করছি না। এখন এই প্রশ্নে কি বলছে দেখো, এবার প্রশ্নে চলে যাও, বলছে যে মিশানো হয়েছে, যখন মিশানো হয়েছে তখন আয়তন কত হয়েছে 90 মিলি, এরপরে আয়তন কত করা হয়েছে 1 লিটার করা হয়েছে। তার মানে দেখো ঠিক এইখানে যে কাহিনীটা ঘটছে ঠিক সেম কাহিনীটাই এখানে বের করতে হবে। তো এখানে আমরা কি করছি, এখানে আমরা তোমার আয়তনটা বের করছি আর এখানে আমাদের জাস্ট ঘনমাত্রাটা বের করতে হবে এবার, ওকে। তো ঠিক সেম ভাবে এখানে আমরা V1S1 ইকুয়াল টু V2S2 অ্যাপ্লাই করছি, কারণ এখানে মোলারিটি দেওয়া ছিল, কি দেওয়া ছিল মোলারিটি, আর এখানে কি আছে নরমালিটি। তাহলে আমাদের V1N1 ইকুয়াল টু V2N2 এটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেখান থেকে আমরা এবার N2টা বের করব, তাহলে N2 ইকুয়াল টু V1N1 বাই V2। তাহলে V1 কত দেখো তো, পূর্বের আয়তন 90, যখন 90 মিলিলিটার আয়তন তখন ঘনমাত্রা কত 20n/90, আর পরবর্তীতে আয়তন কত করা হয়েছে 1 লিটার করা হয়েছে। 1 লিটার মানে কি 1000 মিলিলিটার। তো হিসাব নিকাশ যদি করো এই 90 কাটা, আলটিমেটলি থাকে তোমার হচ্ছে গিয়ে n/50।
বুঝতে পারছো? আলটিমেটলি থাকে n/50। এই বুঝাতে পারছি? জারণ বিজারণ টপিকটা একটু সময় নিয়ে পড়াইবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই, সময় নিয়ে পড়াবো, ঠিক আছে? দরকার হলে। কিন্তু কথা হচ্ছে যে আমি আজকে যে আজকে ক্লাসের টপিকে আজকে ক্লাসে সব সব জারণ বিজারণ পড়ানোর কথা, ঠিক আছে? এবং আজকে আমি জারণ বিজারণ পড়াবো, তাতে যদি কেউ ক্লাস করো আর না করো, একজনও যদি ক্লাস না করে তারপরেও আমি আজকে জারণ বিজারণ পড়াবো, ঠিক আছে? কারণ আমার অলরেডি কোশ্চেন করা হয়ে গেছে এবং কোশ্চেনের ম্যাক্সিমাম আমি জারণ বিজারণ থেকে দিছি। আচ্ছা যাই হোক, আমি হ্যাপি যে আমি একটা ম্যাথ বুঝাইতে পারলাম, ঠিক আছে? এবার আমরা জারণ বিজারণে যাব, তবে তার আগে আমরা 5 মিনিট ব্রেক নিই। এই ক্লাসটা এখানে শেষ করে আমরা 5 মিনিট ব্রেক নিই, ঠিক আছে? 5 মিনিট না, আমরা কত বাজে এখন? 33 না? 33 বাজে না? 34। আমরা 45-এ ক্লাস শুরু করব, ঠিক আছে? আবার 45-এ ক্লাস শুরু করব। কারো কিছু যদি খাওয়া দাওয়া লাগে এই 5 মিনিটের ভিতরে খাইয়ে ফেলবা। আর একটা কথা শোনো, ভর্তি হয়েছে 100-র উপরে, 105 জনের মতো, ক্লাসে আছে 41 জন। যেগুলো ক্লাস করতেছে না সমস্যা নেই, ওগুলো সব পারে, ঠিক আছে? ওদের ক্লাস না করলেও চলবে। বাট তোমরা যারা আসো তোমাদের অসংখ্য ধন্যবাদ ক্লাস করার জন্য। অ্যাটলিস্ট কিছু না কিছু শিখতে পারবা। এই যে জারণ বিজারণ পড়াবো না, অনেক নতুন কিছু শিখতে পারবা। জারণ বিজারণের সমতা করো না, জারণ বিজারণের সমতা শর্টকাটে আজকে শিখাবো, ঠিক আছে? সো ক্লাস করবা, আর আমি আমার সর্বোচ্চটা দিচ্ছি এবং এখানে যারা পড়াবে সবাই সবার সর্বোচ্চটা দিবে। তোমরাও কাজের সময় কল দেয়, তোমরাও তোমাদের সর্বোচ্চটা দিবা, ঠিক আছে? ইনশাল্লাহ একটা না একটা চান্স আসবেই। আর এইখানে যারা ভর্তি হয়েছে, যারা ক্লাস করতেছো, সবার টেন্ডেন্সি যেন থাকে যে চান্স পাওয়া। ওই চান্স পাবো না পরবর্তীতে বলবা যে মাহিন ভাই ঠিক মতো গাইডলাইন দেয় না, এই কথা কিন্তু আমি শুনতে রাজি না। আমি আমার সর্বোচ্চটা দিব, তুমি তোমার সর্বোচ্চ দিয়ে ক্লাস করবা, পরীক্ষা দিবা ঠিক মতো, যা যা বলবো তাই তাই করবা। চান্স যদি না হয় তখন তুমি আমাকে বলবা, কিন্তু এর আগে কেউ যেন কিছু না বলো, ঠিক আছে? ক্লিয়ার? ঠিক 9টা 45-এ